মর্নিং। পরীক্ষার পরে আজকে অনেকদিন পরে ধরে নাও ক্লাস শুরু হচ্ছে। অনেকদিন দীর্ঘমেয়াদী গ্যাপ থাকার পরে এবার পড়াশোনা শুরু করতে হবে। যাই হোক, তাহলে আমরা আসছি আমাদের সিলেবাসের ক্ষেত্রে। যে আমাদের সিলেবাসে ফার্স্ট টার্মে যতটা ছিল তার মধ্যে তড়িৎ বাদ দিয়ে বাকি সবটাই হয়েছিল পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া যেটা ছিল সেটা রাসায়নিক বিক্রিয়ার অল্পটুকু অংশ ফাঁকা ছিল। ফাঁকা ছিল বলতে যে ওইটুকু অংশ করানো হয়নি, সিলেবাসের মধ্যে আসেনি। তাহলে আমরা আজকে শুরু করব তড়িৎ থেকে। আর তড়িতের পরে পরমাণুর যেটা ওই অংশটুকু বাকি থেকে গেছে রাসায়নিক বিক্রিয়াটা, সেটা করে নেব। তারপরে আস্তে আস্তে আমরা সিলেবাসটা এগিয়ে যাব। খুব বেশি না, অল্প অল্প করেও যদি ক্লাস করা যায় তবুও কিন্তু সিলেবাসটা শেষ হয়ে যাবে। তার থেকে বেশি ভালো করে যদি পড়তে শুরু করো তাহলে এখন থেকেই হয়তো সিলেবাসটা জুন, জুলাই, জুন তো আগামী মাসেই আছে, সেপ্টেম্বরের দিকে প্রায় শেষ হয়ে যাবে। তার অতটা ভাবার নেই, আস্তে আস্তে করে পড়লেই হবে, অল্প অল্প করে টপিক ওয়াইজ যতটা পড়ানো হবে এখানে ততটাই যদি ঠিকঠাক করে পড়ো তবেই হয়ে যাবে। তাহলে আজকে যেটা শুরু করতে চাইলাম সেটা হচ্ছে তড়িৎ। এবার তড়িতের ব্যাপারটা আসছে যে সি সেকশনে, বি আর ডি তে, এই তিনটা সেকশনে কিন্তু তড়িৎ অল্প অল্প করেও হয়ে গেছে যতটা সিলেবাসের মধ্যে ছিল ফার্স্ট টার্মে। কিন্তু এ সেকশনে যেহেতু হয়নি তার জন্য তড়িৎ যেটা চ্যাপ্টার আছে সেটা শুরু থেকেই শুরু করছি। যদিও অনেক কিছু জানা হয়ে যাবে এ বি সি ডি এর ক্ষেত্রেও, আর এদের ক্ষেত্রেও তো নতুন করেই আবার হবে। তাহলে এখান থেকে শুরু তড়িৎ। তড়িৎ শুরু করার আগে কয়েকটা জিনিস জানতে হবে যে তড়িৎ কি, আসলে তড়িৎ কি। তড়িৎ হচ্ছে এক প্রকারের শক্তি। তাহলে তড়িৎ যখন শক্তি হচ্ছে তাহলে শক্তি কত প্রকার আছে, তাহলে শক্তি কি আছে। তাহলে শক্তি জানতে গেলে আমাকে জানতে হবে যে কোনো কিছু কার্য করার যে সামর্থ্য আছে, কাজ করার যে সামর্থ্য, সেটাকে বলবো আমরা শক্তি। তাহলে তড়িৎ বলার আগে আমাকে জানতে হবে যে শক্তি। তাহলে শক্তি কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্য বা কার্য করার সামর্থ্যকে বলা হবে শক্তি। শক্তি সাধারণত 8 প্রকারের। শক্তি 8 প্রকারের। আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, তড়িৎ শক্তি, বায়ু শক্তি, চুম্বক শক্তি, রাসায়নিক শক্তি, আর শেষ যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। তাহলে 1 2 3 4 5 6 7 8। এবারে এই 8 প্রকারের শক্তির মধ্যে একটা ভাগ কি আছে, এই তড়িৎ শক্তি। তাহলে আমরা আজকে যেটা জানবো, যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই শক্তি নিয়ে। এবার শক্তি সম্পর্কে যখন জানলাম তখন আমরা জেনে নেব যে শক্তির নিত্যতা সূত্র কি বলছে। তাহলে শক্তির নিত্যতা সূত্র বলছে যে মহাবিশ্বে মোট যে শক্তি আছে, এই 8 প্রকারের শক্তি আছে, এই শক্তিকে নষ্ট বা সৃষ্টি করা যাবে না, বা শক্তির বিনাশ সম্ভব নয়। তাহলে মহাবিশ্বে মোট যে প্রকারের শক্তি আছে তাকে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না, শুধুমাত্র তাকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর সম্ভব। যেমন ধরে নাও যে আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে যে সমস্ত বিদ্যুৎ গুলো আমরা জ্বালাচ্ছি বাড়িতে, বাল্ব জ্বলছে, তারপরে ফ্যান যা যা আছে, টিভি চলা, সবকিছুই কিন্তু এই তড়িতের দ্বারা হচ্ছে। তড়িৎ শক্তি আসছে, তড়িৎ শক্তি আমাদের ঘরে আসছে, তারপরে সেখান থেকে আমরা সবকিছু কাজ করে নিচ্ছি। কিন্তু এই তাপ তড়িৎ শক্তি যে আসছে, সাধারণত আমরা জানি এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ফারাক্কা যেটা আছে, সেখান থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে। তাছাড়া ফারাক্কায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে।
তাহলে ওই যে জলের মাধ্যমেও কিন্তু কি হচ্ছে, শক্তি উৎপাদন হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদন হচ্ছে। তাহলে শক্তির রূপান্তর সম্ভব হচ্ছে, কিন্তু শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যাচ্ছে না। তাহলে এটা হয়ে গেল মোট 8 প্রকারের শক্তি। এবার এই তড়িৎ শক্তিকে বুঝতে গেলে আমাকে জানতে হবে যে তড়িতের উৎপত্তি কিভাবে। তাহলে তড়িতের উৎপত্তি যদি হয়, তাহলে আমরা আগে জেনেছি পরমাণু যখন চ্যাপ্টার পড়ি তখন জেনেছিলাম যে পরমাণুর মধ্যে কি আছে, আধানযুক্ত কণা আছে, ধনাত্মক আধানযুক্ত কণা আছে, আবার ঋণাত্মক আধানযুক্ত কণাও আছে। তাহলে এবার প্রশ্ন আসবে আধান কি। তাহলে আধান কি হচ্ছে, আধান হচ্ছে এক বিশেষ বৈশিষ্ট্য বলতে পারবো, যে যার ফলে কি হচ্ছে, কোনো বস্তু আহিত হচ্ছে, যার ফলে কোনো বস্তু আহিত হচ্ছে। যদি এরকম বলি যে জ্বর কি, তাহলে জ্বর বলতে গেলে যদি জ্বরকে বোঝানো হয়, তাহলে জ্বর কোনো কিছুই না যদি সেখানে বস্তুটাকে না নিয়ে আসি বা ওই জীবটাকে না নিয়ে আসি যার মধ্যে জ্বর হয়েছে বা যাকে জ্বর হয়েছে। সেরকমই আধান বলতে আমরা শুধু আধানকে বলা খুব মুশকিল, আধান শুধু বিবেচনা করতে পারবো না। যখন কোনো বস্তুকে না নিয়ে আসবো তখন আধানকে বলতে পারবো না। একই আধান, আধান কাকে বলবো? তাহলে আধান বলা হবে যে বৈশিষ্ট্যের জন্য কোনো বস্তুতে একটি ক্রিয়াশীল তড়িৎ বলের সৃষ্টি হয় বা ক্রিয়াশীল বলের সৃষ্টি হয়, বা কোনো বস্তু তাড়িতিক অবস্থার সৃষ্টি হয়। যে বৈশিষ্ট্যের জন্য কোনো বস্তুতে ক্রিয়াশীল বল সৃষ্টি হয় বা কোনো বস্তু তাড়িতিক অবস্থার সৃষ্টি হয়, সেই বৈশিষ্ট্যটাকে বলা হবে আধান। এই আধানের পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী থেলস, গ্রিক দার্শনিক, বিজ্ঞানী না বলে দার্শনিক বলবো, গ্রিক দার্শনিক থ্যালেস 600 অব্দে খ্রিস্টাব্দে না অব্দে, প্রায় 600 অব্দে তিনি দেখলেন যে সোলেমানি পাথর, ওই সময় সোলেমানি পাথর ছিল যাকে আমাদের সময় বলা হচ্ছে অ্যাম্বার বা আঠা, এক প্রকারের পাইন গাছের আঠা মনে হয়। তাহলে গ্রিক দার্শনিক থ্যালেস 600 অব্দে দেখলেন সোলেমানি পাথর বা পাইন গাছের আঠাটাকে নিয়ে তাকে একটা সিল্কের ড্রেসের উপরে বা সিল্কের পোশাকের উপরে যখন ঘষলেন, তখন দেখতে পেলেন যে এই আঠাতে এক প্রকারের আধানের সৃষ্টি হচ্ছে, বা ওই কাপড়টাতে সিল্কের কাপড়ে এক প্রকারের শক্তির সৃষ্টি হচ্ছে, ক্রিয়াশীল বলের সৃষ্টি হচ্ছে। তখন তিনি বুঝতে পারলেন যে এখানে কোনো একটা কিছু ঘটনা ঘটছে। এই যে শক্তির সৃষ্টি হওয়াটা কি, গ্রিক ভাষায় পাইন গাছকে বা অ্যাম্বারকে বলা হতো ইলেকট্রন। তাহলে ওই যে বস্তুটাতে বা অ্যাম্বারের মধ্যে যে ইলেকট্রন সৃষ্টি হলো, এটাকে বলা হচ্ছে তখন তড়িদাহিত অবস্থা বা তাড়িতিক অবস্থা বা ইলেকট্রিফাইড। কি বলা হতো? ইলেকট্রিফাইড বা তড়িদাহিত অবস্থা। তাহলে কি হলো, গ্রিক দার্শনিক থেলস যখন 600 অব্দে দেখলেন যে সোলেমানি পাথর বা পাইন গাছের আঠা যেটাকে সিল্কের কাপড়ের উপরে ঘষে দেওয়া হলো, তাহলে তাদের মধ্যে আধানের সৃষ্টি হলো। এবার অ্যাম্বারকে যেহেতু ইলেকট্রন বলা হতো, তাহলে আধান যেগুলোতে সৃষ্টি হলো তাহলে সেগুলোকে বলা হলো তড়িদাহিত বস্তু, আর সেটাকে বলা হলো ইলেকট্রিফাইড। আর এই যে ঘটনা ঘটলো এখানে একটা, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিফিকেশন। এবার এগুলো হলো একটু বাইরের কথা। এবার আমাদের সিলেবাসের মধ্যে আসবো, যে আমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে। এই চ্যাপ্টারে যখন শুরু হচ্ছে তখন সেখানে বলা আছে কোষ সম্পর্কে। তাহলে কোষ কি? কোষ বলার আগে আরো একটা জিনিস চলে গেছে, এখান থেকে বলে দিই। তাহলে আধান যখন আমরা পড়ছি, তাহলে আধান কত প্রকারের আছে সেটাও জানবো। আধান 2 প্রকারের, এটা বলেছিলেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যে আধান 2 প্রকার। এটা কথাটা বললেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যে বললেন একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান। তাহলে যেটা ধনাত্মক বলতে পজিটিভ বা ধনাত্মক আধান, আর একটা হচ্ছে ঋণাত্মক নেগেটিভ।
হচ্ছে ঋণাত্মক আধান। এটা বললেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এবার আসবো যে আমাদের সিলেবাসে কি কি বলা আছে। আমাদের সিলেবাসে শুরু করা আছে কোষ দিয়ে। তাহলে কোষ কি? এই যে 8 প্রকারের শক্তি লিখেছিলাম এখানে, তার মধ্যে এক প্রকারের রাসায়নিক শক্তি ছিল। তাহলে কোষ হচ্ছে যে কোন একটা সংস্থা যার মধ্যে রাসায়নিক শক্তিকে কোনোভাবে সঞ্চয় করে ক্ষণিক স্থায়ী বা অল্প ক্ষণের জন্য সেটাকে যদি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাহলে সেটাকে সেই সংস্থাটাকে বলা হবে কোষ বা সেল। তাহলে কোষ বা সেল কাকে বলা হলো? যে পদ্ধতিতে কোন একটা বস্তু সংস্থা থেকে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ক্ষণিকের জন্য এই জন্যই বললাম যে আমরা যে সমস্ত সেলগুলো বাজার থেকে কিনে আনি সেটা অল্প দিনের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে তার জন্য সেটাকে ক্ষণস্থায়ী বললাম। এবার তাহলে কোষ কাকে বললাম? যে সংস্থা বা বস্তুতে রাসায়নিক শক্তি ক্ষণিকের জন্য স্থায়ী তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেটাকে বলা হবে সেল বা কোষ। তাহলে সেল বা কোষ কত প্রকার? সাধারণভাবে সেল বা কোষ দুই প্রকারের। সেল বা কোষ একটা হচ্ছে প্রাইমারি সেল, একটা হচ্ছে সেকেন্ডারি সেল। তাহলে প্রাইমারি সেল কাকে বলবো আর সেকেন্ডারি সেল কাকে বলবো? প্রাইমারি সেল বলা হবে যে সমস্ত সেলে, প্রাইমারি সেলকে আরেকটা বলা হবে ডিসপোজেবল সেল। ডিসপোজেবল সেল আরেকটা নির্জল সেল। তাহলে এর একাধিক নাম আছে, একটা প্রাইমারি সেল, ডিসপোজেবল সেল, নির্জল সেল। এবার প্রাইমারি সেল কাকে বলবো? যে সমস্ত সেল বা কোষে রাসায়নিক শক্তি ক্রমশ ক্ষয় হয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় বা যাকে পুনরায় ব্যবহার করা যাবে না, তাকে বলা হবে প্রাইমারি সেল। তাহলে প্রাইমারি সেল কি হলো? যে সমস্ত সেলে রাসায়নিক শক্তি ক্ষয় হয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং যাকে পুনরায় ফিরে পাওয়া যাবে না, তাকে বলা হবে প্রাইমারি সেল। একই রকম ভাবে সেকেন্ডারি সেল বলা হবে যে সমস্ত সেলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং সেটাকে আবার পুনরায় চার্জ করে দিয়ে আবার রাসায়নিক শক্তি দ্বারা পূর্ণ করা হবে, সেটাকে বলা হবে সেকেন্ডারি সেল। বা এক কথায় যদি বলি তাহলে হবে রিচার্জেবল কোষকে বলা হবে, বা পুনরায় চার্জ করা যাবে এমন সেলকে বা কোষকে বলা হবে সেকেন্ডারি সেল বা নন ডিসপোজেবল সেল। যাদের বাড়িতে ইনভার্টার আছে বা সাধারণভাবে সবাই বুঝতে পারবে, প্রত্যেকের কাছে মোবাইল আছে, যারা ভিডিও দেখছে, তাহলে তাদের ব্যাটারিটাকে বলা হবে নন ডিসপোজেবল সেল বা সেকেন্ডারি সেল। কারণ এগুলো সেলগুলো হচ্ছে রিচার্জেবল, চার্জ শেষ আমি পুনরায় আবার কি করলাম, চার্জ করে নিলাম। তাহলে এইভাবে এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আর এক প্রকারের সেল আছে, সেটা প্রাইমারি সেলের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে বোতাম সেল। যারা ছোটবেলায় লেজার লাইট নিয়ে খেলেছে তাহলে তাদের কাছে দেখতে পাওয়া যাবে এইরকম বোতামের মতো একটা ছোট্ট সেল, ছোট ছোট পরপর লাগিয়ে দিয়ে আমরা কিন্তু ওই লেজার লাইট দিয়ে খেলেছি। তাছাড়া হাত ঘড়ি যেগুলো আছে সেগুলোতেও কিন্তু এই সেলটা ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ক্যালকুলেটরে বোতাম সেল ব্যবহার করা হয়। তাহলে বোতাম সেলের একাধিক উদাহরণ আছে। তাহলে বোতাম সেল শুধুমাত্র এটা জানবে যে প্রাইমারি সেলের একটা অংশ। তাহলে বোতাম সেল হয়ে গেল। এরপরে আসবো
আর যতগুলো প্রশ্ন সম্পর্কে আমি আলোচনা করছি সবটা কিন্তু ডেসক্রিপশনে পুরোটা লেখা থাকবে। এবার সেখান থেকে তোমরা গিয়ে প্রশ্নগুলো কপি করে নেবে খাতায়, তার অ্যান্সার করবে আর অ্যান্সার করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আর সর্বদা মনে রাখবে যেন পুরো ভিডিও দেখো, কারণ পুরোটা যদি না দেখো তাহলে তুমি কতটা পড়ানো হলো সেটা জানতে পারবে না। আর সেটা যদি না জানতে পারো তাহলে পরের ভিডিওটা যেটা আসবে সেটার সাথে লিংক করাতে পারবে না, আর মনে হবে কি যে স্যার যেন কিছু ছেড়ে দিয়েছে। তাহলে তার থেকে ভালো পুরোটা ভিডিও দেখো সব সময়। এরপরে আছে, তাহলে যখন আমরা আধান সম্পর্কে পড়লাম তাহলে আধানের একক অবশ্যই থাকা উচিত। তাহলে আধানের একক কি আছে? তাহলে আধানের একক কুলম্ব। এটা এসআই একক বা ব্যবহারিক একক বলা যাবে। তাহলে আধান যে দেখলাম তাহলে আধানকে বলা হবে, আধানের এসআই একক হচ্ছে কুলম্ব বা এসআই কে বলা হবে ব্যবহারিক একক। তাহলে সিজিএস একক কি হবে? স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব এটার ব্যবহার খুব কম, তবে এর ব্যবহার বেশি, কুলম্ব। এরপরে আসবো, তাহলে আমরা আধান যখন জেনে গেলাম, সেরও জেনে গেলাম, তাহলে আসবো আমাদের মুখ্য অধ্যায় যে তড়িৎ। তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তি কোথায় পেল? সেটা আধান থেকে পেয়ে গেলাম, যে বৈশিষ্ট্যের জন্য কোনোটাতে বলের প্রযুক্ত হচ্ছে, ক্রিয়াশীল বল হচ্ছে। তাহলে তড়িৎ সাধারণত দুই প্রকার। তড়িৎ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ, এর আরেকটা নাম হচ্ছে ঘর্ষণ জনিত তড়িৎ বা ঘর্ষ তড়িৎ। আরেকটা হচ্ছে প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ। প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ। এবার স্থির তড়িৎ কি? স্থির তড়িৎ হচ্ছে যে ঘর্ষণের ফলে যদি দুটো বস্তুতে আধানের সৃষ্টি হয় এবং সেখানে সীমাবদ্ধ থেকে যায়। যেমন এর আগে আমরা বললাম যে অ্যাম্বারের সাথে যখন আমরা সিল্কের কাপড় দিয়ে ঘষলাম তাহলে অ্যাম্বারের মধ্যেও ইলেকট্রন সৃষ্টি হলো, আধানের সৃষ্টি হলো, আর ওই সিল্কের কাপড়ের মধ্যেও কিন্তু আধানের সৃষ্টি হলো। তাহলে যখন আধানের সৃষ্টি হলো তখন তারা তো আর স্থান পরিবর্তন করলো না, ওইখানেই থেকে গেল, তার জন্য সেটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ। এবার হচ্ছে যে যদি কোনো অবস্থায় তড়িৎ গমন করে, এক স্থান থেকে অন্য স্থানে আধানের বিনিময় ঘটায়, তখন সেটাকে বলা হবে চল তড়িৎ। তাহলে এই তড়িৎ দুটোর মধ্যেই কোনোটাই নেই, কিন্তু এখানকার সম্পর্কে জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আছে আমাদের সিলেবাসে। তাহলে তড়িৎ সম্পর্কে জেনে গেলাম যে তড়িৎ দুই প্রকার, স্থির তড়িৎ আর প্রবাহী তড়িৎ। এরপরে জানবো তড়িৎ প্রবাহ কাকে বলবো। তড়িৎ প্রবাহ বলা হবে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যখন তড়িতের গমন ঘটবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যখন তড়িতের গমন ঘটবে সেটাকে বলা হবে তড়িতের প্রবাহ। এবার আসবে বিভব কি? বিভব হচ্ছে বা বিভব পার্থক্য, বিভব তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কাকে বলা হবে? তড়িৎ বিভব বলা হবে যে অসীম দূরত্ব। অসীম দূরত্ব বলতে অনেক দূরে কি আছে, কোন একটা আধান আছে। অসীম দূরত্ব যদি না বলে আমি বলে দিব এবার একটা জিনিস, যে তড়িৎ ক্ষেত্র। ধরুন যে আধানের সৃষ্টি হয়েছে, তাহলে আধান যেগুলো আছে সেগুলো কি করবে, তার চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার আকর্ষণ বল ক্রিয়া করাবে। তাহলে ধরে নাও যে এটা আধান সৃষ্টি হচ্ছে, তার আকর্ষণ বল এতটা আছে। এবার এখানে কোন ধরে নাও যে কোন একটা আধান আছে, একে আমি এর মধ্যে নিয়ে আসবো, তাহলে এর মধ্যে যখন নিয়ে আসবো তাহলে এখানে নিয়ে আসতে যতটা কার্য করতে হবে সেটাকে বলা হবে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কাকে বলবো? তড়িৎ বিভব বলা হবে যে অসীম দূরত্ব থেকে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে, তড়িৎ ক্ষেত্রের
মধ্যে নিয়ে আসতে যে পরিমাণে কাজ করতে হবে, যে পরিমাণে কার্য করতে হবে সেটাকে বলা হবে তড়িৎ বিভব। এবার বিভব পার্থক্য কাকে বলবো? বিভব পার্থক্য বলা হবে, ধরুন যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে এই তড়িৎ ক্ষেত্র থেকে একক ধনাত্মক আধানকে এখানে নিয়ে যেতে যে পরিমাণে কার্য করতে হবে সেটাকে বলা হবে বিভব পার্থক্য। তাহলে তড়িৎ বিভবটা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে এর ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে, আর এটার ক্ষেত্রে হচ্ছে যে একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে, বা এর মধ্যে যদি এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে নিয়ে আসি তাহলে যে পরিমাণে কার্য করব সেটাকে বলা হবে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। তাহলে বিভব পার্থক্য বোঝা গেল, বিভব প্রভেদ বোঝা গেল, তড়িৎ বিভব বোঝা গেল। এবার বিভব আর বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। তাহলে বিভব প্রভেদ বা বিভবের একক হলো ভোল্ট, বা এটাকে ভি লেখা হয়, যে কোনো চার্জারের ক্ষেত্রে লেখা থাকবে দেখবে এর এত ভোল্ট। তাহলে এটা হচ্ছে তার বিভব পার্থক্য। তার মানে হচ্ছে যে একটা আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে তার মধ্যে এতটা কার্য করতে হচ্ছে। তাহলে আমরা জানলাম আজকে কি কি কোষ জানলাম, তড়িতের পুরো হিস্ট্রি জানলাম মোটামুটি করে, তারপরে কোষের প্রকারভেদ জানলাম, তড়িৎ কত প্রকার আছে সেটা জানলাম। তাহলে যা কিছু আছে সবগুলো খাতায় লিখে নিবে, আমি আরেকবার বলে দিচ্ছি, ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, সেগুলো লিখে নিবে খাতায়, প্রশ্নগুলো লিখে আর তার অ্যান্সার করে পাঠিয়ে দিবে।